হ্যালো বাচ্চো, ওয়েলকাম। আমি সুদেশনা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস 9-এর হিস্ট্রির 3rd চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ইতালির ঐক্য আন্দোলন। সবার ফার্স্ট মাথায় আমাদের একটা প্রশ্ন আসে যে ইতালির ঐক্য আন্দোলন হয়েছিল কেন। তার কারণ হচ্ছে ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে, যেটা কিনা প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এই ভিয়েনা সম্মেলনে 3টে নীতি গ্রহণ করা হয়েছিল। তো এই 3টে নীতির মধ্যে প্রথম যে নীতিটা ছিল ন্যায্য অধিকার নীতি, সেই নীতির দ্বারা ইতালিকে 12টা ছোট ছোট রাজ্যে ভাগ করা হয়। তো এই 12টা ছোট ছোট রাজ্যকে একসাথে জুড়ে একটা গোটা ইতালি দেশ গঠন করার জন্যই এই ইতালি ঐক্য আন্দোলনটার দরকার পড়ে। তো এই ইতালি ঐক্য আন্দোলনে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কার না, জোসেফ মাৎসিনি। এই জোসেফ মাৎসিনি 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ব্যঙ্গ নামে একটা দল গঠন করে। কিন্তু এই দল বা মাৎসিনির প্রচেষ্টা বিফল হয়। সে ইতালির ঐক্য আন্দোলনে কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না। এই মাৎসিনির পর ইতালিতে আরও একজনের আবির্ভাব ঘটে, তার নাম হচ্ছে কাউন্ট ক্যাভুর। তোমরা তোমাদের যে বই তোমরা ফলো করো সেই বইতে কাউন্ট ক্যাভুরের পুরো নাম পাবে। আমি এখানে তোমাদের সুবিধার্থে শুধুমাত্র কাউন্ট ক্যাভুর নামটাই উচ্চারণ করছি। এই কাউন্ট ক্যাভুর কি করলেন না, 1854 খ্রিস্টাব্দে এনার আবির্ভাব হল। এই কাউন্ট ক্যাভুরকে পিটমন্ট সার্ডেনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল তার দেশে বা রাজ্যে, যেটাই বলি না কেন, সেখানকার প্রধানমন্ত্রী করলেন। দেশের প্রধানমন্ত্রী তো হলো, কিন্তু কাউন্ট ক্যাভুরের আরও একটা পরিচয় ছিল। কি পরিচয় ছিল না, ইনি ভীষণ রকমের ক্ষুরধার মস্তিষ্কের ব্যক্তি ছিলেন। তাই জন্যই ইতিহাসে কাউন্ট ক্যাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, তো ইনি এবার কি করলেন, এনার ইতালির ঐক্য আন্দোলনটাকে পুরোপুরিভাবে সফল করার জন্য এনার 4টে উদ্দেশ্য ছিল। সেই 4টে উদ্দেশ্যর মধ্যে প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে ইতালির দেশীয় সমস্যাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে বা আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে ইতালির যে ঐক্য আন্দোলন, সেই ঐক্য আন্দোলনে বৈদেশিক শক্তির সাহায্য লাভ। তো কেউ তো চাইলেই দেশীয় সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে পারে না, তার জন্য একটা পরিকল্পনা দরকার। তো কাউন্ট ক্যাভুর কি করলেন, কাউন্ট ক্যাভুর করলেন, যখন উনি দেখলেন যে ইংল্যান্ড আর ফ্রান্স অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করছে, সেই যুদ্ধটার নাম কি, 1854 সালের ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধে কাউন্ট ক্যাভুর যখন দেখলো ইংল্যান্ড আর ফ্রান্স যৌথভাবে অস্ট্রিয়ার বিপরীতে যুদ্ধ করছে, তখন কাউন্ট ক্যাভুর একটা বুদ্ধি আঁটলেন। কি করলেন না, উনি ইংল্যান্ড আর ফ্রান্সের হয়ে যুদ্ধে সামিল হলেন। এর ফলে 1856 সালে 2 বছর ধরে এই ক্রিমিয়ার যুদ্ধ চলার পরে 1856 সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটল প্যারিসের শান্তি সম্মেলনের মাধ্যমে। এই প্যারিসের শান্তি সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটা করছিলাম কি, আমাদের প্যারিসের শান্তি সম্মেলনের মাধ্যমে তো ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটল। এই সময় কি হলো, ক্যাভুর কি করলেন, এই শান্তি সম্মেলনে সবার সামনে ইতালির দেশীয় সমস্যা বা ইতালিকে ঐক্যবদ্ধ করবার ওনার যে পরিকল্পনা সেটা বললেন। ওনার এই পরিকল্পনা শুনে ইংল্যান্ড আর ফ্রান্স দুজনেই সহমত পোষণ করলেন। ফ্রান্সের রাজা 3য় নেপোলিয়ান সরাসরি কাউন্ট ক্যাভুরের সাথে একটা সন্ধি করলেন। সেই সন্ধিটা কত সালে করলেন, 1858 খ্রিস্টাব্দে প্লম্বিয়ার্স নামক জায়গায়। তাই চুক্তিটার নাম হলো কি, প্লম্বিয়ার্সের চুক্তি। এই চুক্তি অনুযায়ী কি শর্ত ঠিক হলো, যে অস্ট্রিয়া যদি কখনো আগে থেকে ইতালির ওপর আক্রমণ করে তাহলে কি হবে না, ফ্রান্স সাহায্য করবে।
আর এই সাহায্যের বিনিময়ে স্যাভয় আর নিস নামে দুটো জায়গা ফ্রান্সকে দিতে হবে। ক্যাভুর রাজি হলেন। 1858-তে সন্ধি করার ঠিক 1 বছর পর 1859-এ অস্ট্রিয়া আক্রমণ করলো ইতালির উপর। তো শর্ত অনুযায়ী ফ্রান্স সাহায্য করলো এবং যুদ্ধের ফলাফল কিন্তু ভালো হলো। ইতালি জয়লাভ করলো, অস্ট্রিয়া পরাজিত হলো। এবং শুধু তাই নয়, ফ্রান্স তো স্যাভয় আর নিস চুক্তির শর্ত অনুযায়ী লাভ করলোই, এর সাথে সাথে ইতালি তার দুটো রাজ্য লম্বার্ডি আর মিলান অস্ট্রিয়ার কবল থেকে মুক্ত করল। তো এটা গেল প্রথম ধাপ। আচ্ছা, এরপর কি হলো? এরপর ইতালি অতিরিক্ত উৎসাহিত হয়ে পড়ল। ভাবলো যে একবার আমি যখন হারাতে পেরেছি অস্ট্রিয়াকে, তাহলে বোধহয় ফ্রান্সকেও হারাতে পারবো। কারণ ফ্রান্সের অধীনেও ভেনেশিয়া বলে ইতালির একটা রাজ্য ছিল। তো ইতালি অতিরিক্ত উৎসাহিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে আক্রমণ করলো ভেনেশিয়া পুনরুদ্ধারের উদ্দেশ্য নিয়ে। কিন্তু যা হওয়ার তাই, ইতালি তো পারলো না। তখন ইতালির আক্রমণ দেখে ফ্রান্স কি করলো, অস্ট্রিয়ার সাথে আবার সন্ধি করলো। সেই সন্ধিটার কি নাম হলো? ভিল্লাঙ্কার সন্ধি। এই সন্ধিটা কত সালে হলো? 1859 সালে। এবার ইতালি দেখলো, আরে পিডমন্ট আর সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল তখন দেখলো যে ঘোর বিপদ। উনি বাধ্য হলেন ভেনেশিয়া দখল বা ভেনেশিয়া পুনরুদ্ধারের কাজকে স্থগিত রেখে বা বন্ধ রেখে অস্ট্রিয়ার সাথে সন্ধি করতে। তো পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েল তখন অস্ট্রিয়ার সাথে 1859 সালে আরও একটা সন্ধি করলো। কি সন্ধি? জুরিখের সন্ধি। তাহলে 1859 সালে কিন্তু দুটো সন্ধি হলো, এক ভিল্লাফ্রাঙ্কার সন্ধি আর একটা কি না জুরিখের সন্ধি। এবার আসি 1860 সাল। 1860 সাল বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রথমত এখানে দেখো পারমা, মডেনা, টাস্কেনি, রোমানা প্রভৃতি রাজ্য পিডমন্ট আর সার্ডিনিয়ার সাথে যুক্ত হলো। ঠিক এই সময় নেপালস আর সিসিলি নামে আরও দুটো ইতালির রাজ্যে কি হলো না গণবিদ্রোহ দেখা দিল। মানুষ এবার নিজেরা স্বাধীন হওয়ার জন্য লড়াই করতে শুরু করলো। জোসেফ, ঠিক এই সময়টা আরও একটা কারণে ইম্পর্টেন্ট। এই সময় ক্যাভুরের পরবর্তী একজন নেতা গ্যারিবল্ডির আবির্ভাব হলো। এই গ্যারিবল্ডি এবার কে ছিল? জোসেফ মাৎসিনির শিষ্য ছিলেন। জোসেফ মাৎসিনির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। এই গ্যারিবল্ডি কি করলো? ওই নেপালস আর সিসিলিকে উদ্ধার করে ইতালির সাথে যুক্ত করে দিল। এবার উদ্ধার করলো কার সাহায্যে? নিজের লাল কর্তা বাহিনীর সাহায্যে। আর এই সময় অন্যদিকে পিডমন্টের রাজা ইমানুয়েলও পোপের সঙ্গে যুদ্ধ করলো। পোপ মানে যাজক, যাদের কথা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম, সেই থার্ড স্টেট, সেকেন্ড স্টেট, এইগুলো। তো এই পোপের সাথে যুদ্ধ করে কি করলো না রোম বাদে বাকি যে পোপের রাজ্যগুলো ছিল সেটা ইমানুয়েল উদ্ধার করে নিল। তাহলে অনেক কিছুই এখন অবধি পুনরুদ্ধার হয়ে গেল। 1861 সাল, এরপরে হচ্ছে 1861 সাল। 1861 সালে কি হলো? ভিক্টর ইমানুয়েল নিজেকে ইতালির রাজা বলে ঘোষণা করলেন। কিন্তু এই সাথে সাথে আরও একটা দুঃখের বিষয় কি, সেই আমাদের ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাউন্ট ক্যাভুর মারা গেলেন এই সালে। আর এই 1861 সালে ভেনেশিয়া আর রোম এই দুটো জায়গা বাদে ইতালি কিন্তু পুরোপুরি নিজেদের পুনরুদ্ধার করে সংগঠিত বা ঐক্যবদ্ধ দেশে পরিণত হতে পেরেছিল। ভেনেশিয়া আর রোমও কিন্তু পুনরুদ্ধার করেছিল পরবর্তী দুটো যুদ্ধের মাধ্যমে। সময় একটু বেশি লেগেছিল কিন্তু করেছিল। তো তার জন্য আমাদের কি করতে হবে? বাকিটুকু পরের পৃষ্ঠায়। চলো চটপট পৃষ্ঠা পাল্টাই, মিকি আমাদের বলে দিয়েছে। আচ্ছা, তো যে দুটোর মাধ্যমে ভেনেশিয়া আর রোম উদ্ধার হলো সেই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এক তো এই দুটো যুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনের সাথে যুক্ত, অপরদিকে পরবর্তী টপিক জার্মানির ঐক্য আন্দোলনের সাথেও এরা যুক্ত।
তাহলে সেই যুদ্ধটা, প্রথম যুদ্ধটার নাম কি? স্যাডোয়ার যুদ্ধ। এটা কবে হয়েছে? 1866 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছে? অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে। তখন তোমাদের তো প্রশ্ন আসতেই পারে, অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে ইতালি কোথা থেকে এলো? ইতালি তো চিরকালই নিজে সরাসরি যুদ্ধ কম করেছে, কারোর না কারোর যুদ্ধে লেজা হয়ে জুড়ে গেছে। এই স্যাডোয়ার যুদ্ধতেও অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে যখন হয়, ইতালি তখন প্রাশিয়ার সাথ দেয়, প্রাশিয়ার হয়ে যুদ্ধ করে। আলটিমেটলি কি দেখা গেল? প্রাশিয়া জিতলো, অস্ট্রিয়া পরাজিত হলো। ফলে ইতালি নিজের ভেনেশিয়া রাজ্যটাকে পুনরুদ্ধার করলো অস্ট্রিয়ার কবল থেকে। এর ঠিক 4 বছর পর 1870 কি হলো? সেডানের যুদ্ধ। এই সেডানের যুদ্ধ কাদের মধ্যে হলো? ফ্রান্স আর প্রাশিয়া। এখানেও ইতালি প্রাশিয়ার হয়ে লড়লো, আর প্রাশিয়ার যুদ্ধে জয়লাভ করলো, ফ্রান্স হেরে গেল। তাই রোম, যেটা বাকি ছিল পুনরুদ্ধার করা ইতালির, সেটাও পুনরুদ্ধার হয়ে গেল ফ্রান্সের কবল থেকে। ঠিক আছে? তো এইবার কি হলো? এইবার আমরা দেখতে পাবো যে পুরোপুরি ইতালি ঐক্যবদ্ধ হলো। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে ইতালি পুরোপুরি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোন কোন যুদ্ধগুলো ইম্পর্টেন্ট, তখন প্রথম যুদ্ধ কার সাথে হয়েছিল? সেই অস্ট্রিয়ার সাথে, প্লম্বিয়াসের চুক্তির পর। সেকেন্ড যুদ্ধ স্যাডোয়ার যুদ্ধ। থার্ড যুদ্ধ সেডানের যুদ্ধ। তাহলে 3টে যুদ্ধ। আর তারও আগে ক্রিমিয়ার যুদ্ধ। এই 4টে যুদ্ধ মোটামুটি ইতালির ঐক্য আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন কোন ব্যক্তিত্বরা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা? জোসেফ মাৎসিনি, কাউন্ট ক্যাভুর আর গ্যারিবল্দি। ঠিক আছে? তাহলে আজকে এটুকুই। পরের দিন আমরা জার্মানির ঐক্য আন্দোলন পড়ব। আচ্ছা, এই টপিকটার মধ্যে যেটুকু আজকে আমরা পড়লাম, তার মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো, সেই প্রশ্নগুলো আমি শেষে জুড়ে দিচ্ছি। ভিডিও শেষে তোমরা দেখতে পাবে, তাই দেখে উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করো। টাটা।